ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। গত ক্লাসে আমরা 3 এনার্জি লেভেল সিস্টেম দেখছিলাম, যে প্রথমে বলছিলাম যে দুইটা এনার্জি লেভেল হইলে ইনভার্সন পাওয়াটা সম্ভব হয় না, যে ক্যারিয়ারের ইনভার্সন এটা অ্যাচিভ করা সম্ভব হয় না। কিন্তু আমাদের স্টিমুলেটেড ইমিশনের জন্য ইনভার্সনটা হচ্ছে জরুরি, ইনভার্সনটা অবশ্যই দরকার। কারণ ইনভার্সন না থাকলে স্টিমুলেটেড ইমিশন হবে না, বরং এটা লাইটটা অ্যাবজর্ব হয়ে যাবে। সো এই জন্য প্রথমে আমাদের কি করতে হবে, ক্যারিয়ার ইনভার্সন করতে হবে। তারপরে আমরা দেখছি যে দুইটা এনার্জি লেভেল থাকলে ইনভার্সন পাওয়া সম্ভব হয় না, এই জন্য মিনিমাম তিনটা এনার্জি লেভেল থাকবে। তিনটা এনার্জি লেভেলের একটা ডায়াগ্রাম আমরা দেখছিলাম। তারপরে এখন এইটাতে আমরা একটা প্র্যাকটিক্যাল লেজারের ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখব, যেটাকে বলা হয় রুবি লেজার, যেটা থেকে রেড লাইট ইমিটেড হয়। সো নরমালি আগে আমরা যে ডায়াগ্রামটা দেখছিলাম এটাতে তিনটা যে এনার্জি লেভেলটা ছিল এটা একদম সিম্পলিফাইড একটা ডায়াগ্রাম ছিল। কিন্তু ইন রিয়েল কেস দেখা যায় যে এনার্জি লেভেল গুলা একদম ডিসক্রিট, একটা মাত্র লেভেল না থেকে, যে এটা হচ্ছে একটা মোর রিয়েলিস্টিক এনার্জি ডায়াগ্রাম। এটাতে দেখো E3 প্রাইম, এই যে দুইটা এনার্জি লেভেল আছে, এগুলা একটা মাত্র এনার্জি না থেকে এখানে একটা ব্যান্ড ক্রিয়েট হয়েছে। দেয়ার ইজ অ্যানাদার ব্যান্ড অফ এনার্জিজ অ্যারাউন্ড E'3। সো E3 তে একটা ব্যান্ড অফ এনার্জি আমরা দেখতেছি, E3 প্রাইম এইটাতে আরেকটা ব্যান্ড অফ এনার্জি দেখতেছি। সো প্র্যাকটিক্যাল লেজারের ক্ষেত্রে এই ক্ষেত্রে এনার্জি স্প্লিটিং এর কারণে হায়ার এনার্জি স্টেটের এখানে একটা ব্যান্ড ক্রিয়েট হয় অনেক সময়। সো এইখানে এই দুইটা ব্যান্ড দেখানো হচ্ছে। আমরা যখন লাইটটাকে পাম্পিং করব, তখন পাম্পিং এনার্জির উপর ডিপেন্ড করবে যে সেইটা গ্রাউন্ড স্টেট, যে এই যে নর্মাল কন্ডিশন হচ্ছে কি গ্রাউন্ড স্টেটে ক্যারিয়ার আছে কিন্তু উপরের গুলাতে ক্যারিয়ার নাই। আমরা প্রথমে পাম্পিং করব, পাম্পিং করে গ্রাউন্ড স্টেটের ক্যারিয়ার গুলাকে E3 অথবা E3 প্রাইম যে কোনো একটাতে আসবে। তারপর এই জায়গা থেকে কুইক ডিকে করে একটা লং লিভড স্টেট E2 তে আইসা স্থির হবে। এখন যে ক্যারিয়ারটা E3 তে আসবে না E3 প্রাইম ব্যান্ডে আসবে, ওইটা ডিপেন্ড করে কি পাম্পিং ওয়েভলেন্থের উপরে, আমরা কত এনার্জি দিয়ে তাকে পাম্পিং করতেছি ওইটার উপর ডিপেন্ড করে। তাহলে once more than half the ions at E1 have been pumped, there is population inversion between E1 and E2। তাহলে এখানে কি বলা হচ্ছে, এটা আমরা গত ক্লাসেও বলছি যে E1 থেকে যখন মোর দেন হাফ আয়ন যখন আমরা পাম্প করব, তখন হচ্ছে কি E2 এবং E1 এর মধ্যে পপুলেশন ইনভার্সন ক্রিয়েট হবে। তখন যদি কোনো একটা মোমেন্টে স্পন্টেনিয়াসলি একটা ফোটন ইমিট হয়, তখন ওই ফোটনটা আবার ফার্দার স্টিমুলেট করে স্টিমুলেটেড ইমিশন পাবো আমরা। আর এই ইমিশনের ওয়েভলেন্থ হবে কি এই দুইটা এনার্জি ডিফারেন্সের করেসপন্ডিং ওয়েভলেন্থের সমান। এখন এই জায়গার মধ্যে আমরা স্টিমুলেটেড ইমিশন পাচ্ছি। লেজারের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কি লাইট অ্যাম্প্লিফিকেশন LA, আর একটা হচ্ছে কি স্টিমুলেটেড ইমিশন। আমরা স্টিমুলেটেড ইমিশন পাচ্ছি কিন্তু লাইট অ্যাম্প্লিফিকেশন এখনো হয় নাই। এই জন্য লাইট অ্যাম্প্লিফিকেশন হওয়ার জন্য আমরা কি করবো, এই জায়গায় স্টিমুলেটেড ইমিশন পাইছি, তারপর স্ট্রাকচারের দুই পাশে যদি আমরা মিরর ইউজ করি, যে এইরকম যদি আমরা দুইটা মিরর ইউজ করি তাহলে কি হবে, একটা অপটিক্যাল ক্যাভিটি ফর্ম করলাম। দুই পাশে যদি আমরা দুইটা মিরর ইউজ করি তাহলে ফোটনটা বাইরে বের হইতে পারবে না। এই পাশ থেকে যখন ফোটনটা প্রপাগেট করে আসবে তখন এই মিররে রিফ্লেক্ট করে আবার এইদিকে আসবে, আবার এই মিররে রিফ্লেক্ট করে আবার এইদিকে আসবে। সো এই জায়গার মধ্যে আমরা একটা অপটিক্যাল ক্যাভিটি ফর্ম করছি, যেটাকে বলা হয় অপটিক্যাল ক্যাভিটি। আমরা একটা অপটিক্যাল ক্যাভিটি ফর্ম করছি, যার ফলে কি হবে রেডিয়েশন ইন্টেন্সিটি বিল্ড আপস ইনসাইড দ্য ক্রিস্টাল। সো ক্রিস্টালের মধ্যে রেডিয়েশন ইন্টেন্সিটি বাড়তে থাকবে। মানে হচ্ছে কি এই ক্ষেত্রে দেখো একটা স্পন্টেনিয়াস ইমিশনে আমি একটা ফোটন পাইলাম। সো এইটা যখন স্ট্রাকচার দিয়ে প্রপাগেট করবে, যেমন সাপোজ আমার এই লেজার দিয়ে যখন এটা লেজারের স্ট্রাকচার দিয়ে যখন এটা প্রপাগেট করবে, তখন সে ফার্দার একটা ফোটনকে স্টিমুলেট করলো, তাহলে ফার্দার একটা ক্যারিয়ারকে স্টিমুলেট করে আরেকটা ফোটন ইমিট করবে। তাহলে ফার্স্ট স্টেপে এই জায়গায় দেখো যখন এইটা স্ট্রাকচার দিয়ে প্রপাগেট করলাম আমি এই জায়গায় দুইটা ফোটন পাচ্ছি। এখন এই দুইটা ফোটনই যদি আউটপুটে নিয়ে নেই আমি, তাহলে আমরা হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশনটা পাইলাম না, ওইরকম ইন্টেন্সিটি কম থাকবে লাইটের। তো আমরা লেজারের ক্ষেত্রে কি হাই ইন্টেন্সিটি লাইট চাচ্ছি আমরা।
সো ইন্টেন্সিটি বাড়ানোর জন্য কি করব, আমরা এই জায়গায় একটা মিরর দিয়ে দিলাম, তাহলে এই দুইটা ফোটন এই জায়গায় রিফ্লেক্ট হয়ে আবার যখন স্ট্রাকচার দিয়ে প্রপাগেট করলো, তখন তারা কি করবে, আরো দুইটা ক্যারিয়ারকে স্টিমুলেট করবে, টোটাল 4টা ফোটন পাইলাম। পরে এই 4টা যখন এই পাশে আমি আরেকটা মিরর দিয়ে দিব, এই 4টা তখন এই পাশ থেকে যখন রিফ্লেক্ট হয়ে আসবে, তখন তারা আরো 4টা ক্যারিয়ারকে স্টিমুলেট করবে, সো আমি আরো 4টা ফোটন পাবো। সো এই ক্ষেত্রে আমি কোহেরেন্ট সবগুলা ফোটন কিন্তু কি হবে, একই টাইপের হবে, যেহেতু স্টিমুলেটেড ইমিশন হচ্ছে। সো আমি এখানে নাম্বার অফ কোহেরেন্ট ফোটনস পাবো। আর মেহেদি হাসান, হ্যাঁ বলো। স্যার এই যে স্টিমুলেটেড এমিশন মানে যখন হচ্ছে একটা ফোটন এসে স্টিমুলেট করতেছে একটা ইলেকট্রনকে, ওই ফোটনটাকে অ্যাবজর্ব হয়ে যায় নাকি হচ্ছে জাস্ট স্টিমুলেট করে দিয়ে আবার হচ্ছে মানে করে যেতে পারে, ফ্রিলি প্রপাগেট করতে পারে? ওইটার অ্যাবজর্ব হয় না, মানে ওইটার কোনো এনার্জি চেঞ্জ হয় না। ওইটা জাস্ট ইলেকট্রন যেটা আছে বা ক্যারিয়ার যেটা আছে বা অ্যাটম যেটা আছে ওইটার সাথে জাস্ট কাপলিং হয়। তার এনার্জিটা একদম এক্স্যাক্টলি সমান থাকে, তার পোলারাইজেশন ঠিক থাকে, তার ডিরেকশন ঠিক থাকে, তার সবগুলা ক্যারেক্টারিস্টিক্স ঠিক থাকে, কোনো কিছুই চেঞ্জ হয় না। মানে জাস্ট হচ্ছে ইলেকট্রনটাকে একটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে নিয়ে হ্যাঁ, যায়। সে সে জাস্ট ইলেকট্রনটাকে একটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে নিয়ে যায়। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা কোহেরেন্ট ফোটনস পাচ্ছি। এখন এই মিরর দুইটা যদি আমরা এমন ভাবে ডিজাইন করি, সাপোজ এই মিররের হচ্ছে রিফ্লেক্টিভিটি 0 থেকে 1 পর্যন্ত হইতে পারে। মানে 0 মানে হচ্ছে কি, এই মিরর থেকে কোনো রিফ্লেকশন হবে না, সব লাইট ট্রান্সমিট হয়ে চলে যাবে। আর 1 হচ্ছে এই মিরর থেকে 100% রিফ্লেক্টেন্স পাবো, কোনো লাইট ট্রান্সমিট হবে না। এই দুইটা হচ্ছে আইডিয়াল কেস। সো নরমালি মানে প্র্যাকটিক্যাল কেসে একদম এক্স্যাক্টলি 1 অ্যাচিভ করা পসিবল হয় না। সো আমরা ধরতে পারি এইটা যদি 0.999 এটা রিফ্লেক্টিভিটি, আর এই মিররের রিফ্লেক্টিভিটি যদি 0.998 হয়, তাহলে কি এটা রিফ্লেক্টিভিটি যেহেতু কম, সো একটা মোমেন্টে এই মিরর দিয়ে লাইট, হাই ইন্টেন্সিটি লাইট বের হবে, এই এই জায়গাতেই আমরা লেজার ইমিশনটা পাবো, লেজিং ইমিশন পাবো। এই যে এই জায়গায় দেখো বলছে যে ওয়ান অফ দ্য মিরর্স ইজ পার্শিয়ালি সিলভার্ড, মানে বলছে যে তার রিফ্লেক্টিভিটিটা সামান্য কম থাকবে। সো এ পালস অফ হাই কোহেরেন্ট রেডিয়েশন উইথ হাই ইন্টেন্সিটি কামস আউট। সো এইভাবে আমরা দেখলাম যে এই জায়গার মধ্যে আমরা স্টিমুলেটেড ইমিশন পাচ্ছি, আবার ক্যাভিটি ফর্ম করার দ্বারা আমরা ইন্টেন্সিটি বিল্ড আপ করতেছি। তারপরে যখন আমরা লাইটটাকে বাইরে এক্সিট করতে দিব, তখন হচ্ছে হাই ইন্টেন্সিটির কোহেরেন্ট ইমিশন পাবো আমরা। তো যদি এটা স্ট্রাকচারটা দেখি, যে এইটা হচ্ছে একটা রুবি লেজারের স্ট্রাকচার, যে জায়গায় ইলিপ্টিক্যাল ক্যাভিটি, যে ইলিপ্টিক্যাল ক্যাভিটির দুইটা ফোকাসের মধ্যে বা দুইটা অ্যাক্সিসের মধ্যে দুইটা টিউব রাখা হয়েছে। দেখো যে এই একটা হচ্ছে জেনন লাইট ফ্ল্যাশ টিউব, এইটা একটা ফোকাসে রাখা হচ্ছে রুবি ক্রিস্টাল, আরেকটা ফোকাসে হচ্ছে and the pump light at the other focus। তো এই যে টোটালটা, এটা হচ্ছে একটা ইলিপ্টিক্যাল ক্যাভিটি। তো তার দুইটা ফোকাস আছে, একটা ফোকাসে আমরা রাখছি কি জেনন লাইট ফ্ল্যাশ টিউব, আর আরেকটা ফোকাসে রাখছি রুবি ক্রিস্টাল। সো এই লাইট টিউবটা হচ্ছে জেনন লাইট ফ্ল্যাশ টিউব, যেটা এটা হচ্ছে আমাদের পাম্পিং এর কাজ করবে। তো এই ফ্ল্যাশ টিউব থেকে যে লাইটটা ইমিট হবে, ওই লাইটটা যখন এই রুবি ক্রিস্টালে আসবে, তখন এই যে এই স্টেপটা হবে, তখন অপটিক্যাল পাম্পিং হবে। যেহেতু এটা হচ্ছে আরেকটা ফোকাসের মধ্যে আছে, সো এটা থেকে যে লাইটটা বের হবে, সো মোস্ট অফ দা লাইট এই অ্যাক্সিসে ফোকাসড হবে। তার ফলে রুবি ক্রিস্টালের মধ্যে পাম্পিং পাবো আমরা। সো এই টিউবটা ইউজ হচ্ছে পাম্পিং এর জন্য। সো এই ক্ষেত্রে যখন আমরা পাম্পিং করব, পাম্পিং করে পপুলেশন ইনভার্সন ক্রিয়েট হবে, অ্যাচিভ করব, তারপরে এখান থেকে স্টিমুলেটেড ইমিশন হবে। তাহলে এটা হচ্ছে রুবি ক্রিস্টালের স্ট্রাকচার। এই জায়গার মধ্যে আমরা রাখলাম কি পাম্পিং টিউবটা, আর এটা হচ্ছে মেইন ক্রিস্টালটা। পাম্পিং টিউব থেকে লাইট আসলো, আসার পরে এই ক্রিস্টালের মধ্যে অ্যাটম গুলাকে পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করবে, তারপরে এই জায়গায় স্টিমুলেটেড ইনভার্সন হবে, তারপরে একটা এন্ড দিয়ে লেজার পাস বের হবে। আর এই জায়গায় এন্ড, এই যে রুবি রড উইথ মিররড এন্ডস, তার এন্ড গুলা কি করা, দুই জায়গায় মিরর ইউজ করা, যাতে অপটিক্যাল ক্যাভিটি ফর্ম করে। সো এই হচ্ছে মোটামুটি একটা রুবি লেজারের। তাহলে আমরা দেখছি যে থ্রি এনার্জি লেভেল সিস্টেম। সো দ্য টু প্রসেস
ইজ মাস্ট ফর লেজিং। তো লেজিং এর জন্য দুইটা প্রসেস অবশ্যই আমাদের এনশিওর করতে হবে। একটা হচ্ছে কি পপুলেশন ইনভার্সন, আর আরেকটা হচ্ছে অপটিক্যাল ক্যাভিটি। এই দুইটা প্রসেস যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমাদের ওই স্ট্রাকচারটা বা যেই ডিভাইস আমরা ডিজাইন করব ওইটা লেজার হিসেবে কাজ করবে। এখন 3 এনার্জি লেভেল সিস্টেমে যা প্রবলেম যেটা বা ড্রব্যাকস যদি বলি আমরা বা ডিসঅ্যাডভান্টেজ যদি বলি, সেটা হচ্ছে কি 3 লেভেল লেজার সিস্টেম is that to achieve population inversion we must pump at least half the ions at the ground level E1 to E2। যেমন এই জায়গার মধ্যে দেখো আমরা বলছি কি পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করার জন্য মোর দেন হাফ দ্য আয়নস কে আমাদের পাম্প করতে হবে, মানে গ্রাউন্ড স্টেজ থেকে অর্ধেকের বেশি আয়নকে পাম্পিং করতে হবে। সো এইটা হচ্ছে 3 লেভেল এনার্জি সিস্টেমের একটা ডিসঅ্যাডভান্টেজ। যেমন আমরা যদি এরকম কোন একটা সিস্টেম ডিজাইন করতে পারি যেটাতে পাম্পিং স্টার্ট হওয়ার সাথে সাথে আমি পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করে ফেলবো, তাহলে তো আমার তার সাথে সাথে লেজিংটা শুরু হয়ে যাবে। সো এই ক্ষেত্রে পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করার জন্য আমরা দেখতেছি কি মোর দেন হাফ অফ দ্য আয়নস পাম্পিং করতে হচ্ছে। সো এটা হচ্ছে 3 লেভেল সিস্টেমের একটা ডিসঅ্যাডভান্টেজ। So it would be much better if we could achieve population inversion as soon as we begin exciting the ions। যে পাম্পিং স্টার্ট করার সাথে সাথে যদি আমরা পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করতে পারি তাহলে এটা আমাদের জন্য আরো বেশি বেটার হবে। সো এই জন্য আমরা কি করতে পারি 4 লেভেল এনার্জি সিস্টেম ইউজ করতে পারি। So 4 level system, so we can quickly and easily achieve population inversion if we use a 4 level system। So এখন আমরা একটা 4 level সিস্টেমের ওয়ার্কিংটা দেখি। সো এটা হচ্ছে একদম সিমিলার আগের মতোই, জাস্ট আগে 3টা এনার্জি লেভেল ছিল, এখন 4টা এনার্জি লেভেল আছে। সো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সবগুলা ক্যারিয়ার ই নোটের মধ্যে আছে, E1 E2 E3 এই 3টা লেভেলই এমটি অবস্থায় আছে। সো আমরা যখন পাম্পিং স্টার্ট করলাম, পাম্পিং স্টার্ট করার ফলে এই জায়গা থেকে যখন একটা ক্যারিয়ার এই জায়গায় আসলো, সো এইটা যেহেতু স্টেবল স্টেট না, সো এটা থেকে কুইকলি ডিকে করে একটা মেটাস্টেবল স্টেট E2 তে আসবে। সো E2 তে একটা মাত্র ক্যারিয়ার আসার সাথে সাথে কিন্তু E2 এবং E1 এই দুইটা লেভেলের মধ্যে আমরা পপুলেশন ইনভার্সন পেয়ে যাচ্ছি, কারণ E1 টা হচ্ছে টোটালি এমটি। সো এই ক্ষেত্রে দেখো এক্সাইটেশন স্টার্ট করার সাথে সাথে পাম্পিং স্টার্ট করার সাথে সাথেই কিন্তু পপুলেশন ইনভার্সন অ্যাচিভ হয়ে যাচ্ছে। সো 4 লেভেল সিস্টেমে পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করাটা ইজিয়ার। তো এইখানে যখন পপুলেশন ইনভার্সন অ্যাচিভ হইলো, তারপর আগের মতো E2 এবং E1 এর মধ্যে আমরা লেজিং ইমিশন পাবো স্টিমুলেটেড ইমিশনের ফলে। তারপর E1 থেকে ক্যারিয়ার গুলা ফোনন ইমিট করে ফাস্ট ডিকে করে গ্রাউন্ড স্টেটে চলে আসবে। তো এই হচ্ছে 4 লেভেল এনার্জি সিস্টেমটা কিভাবে কাজ করে। এখন আমরা যদি 4 লেভেল এনার্জি সিস্টেমের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখি যে কোন জায়গায় এটা ইউজ করা হয়, হচ্ছে EDFA এরবিয়াম ডোপড ফাইবার অ্যাম্পলিফায়ার। ফাইবার অ্যাম্পলিফায়ারের কাজটা কি, যে যখন আমরা একটা ফাইবার দিয়ে কোনো একটা ইনফরমেশন পাস করি তখন একটা মোমেন্ট পর পর ফাইবারের যে ডাটাটা আছে ওইটাকে আমরা অ্যাম্পলিফাই করি। কারণ ফাইবার দিয়ে যখন লাইট প্রপাগেট করে তখন হচ্ছে কি একটা অ্যাটিনিউয়েশন হয়, অ্যাটিনিউয়েশনের ফলে এটা অ্যাম্পলিটিউডটা কমে যায়। তখন আমরা এটাকে আবার অ্যাম্পলিফাই করে অ্যাম্পলিটিউডটাকে বাড়ায় দেই, যাতে একদম রিসিভিং এন্ডে, যে আমি ট্রান্সমিটিং এন্ডে যে ডাটাটা পাঠাইছি 0101, রিসিভিং এন্ডে যাতে আমি সেম ডাটাটা পাই। সো এটা হচ্ছে ফাইবার অ্যাম্পলিফায়ারের কাজ। সো EDFA এটা হচ্ছে এরবিয়াম ডোপড ফাইবার অ্যাম্পলিফায়ার, এখানে এই লেজিং প্রিন্সিপালটা ইউজ করা হয়। সো এরবিয়াম 3+ আয়ন ইজ ইমপ্ল্যান্টেড ইন দা হোস্ট গ্লাস মেটেরিয়াল। তো গ্লাস মেটেরিয়ালের মধ্যে এরবিয়াম 3+ আয়ন যদি থাকে তাহলে তার এনার্জি লেভেল গুলা এরকম থাকে, যে রাইট সাইডে যেটা দেখানো হচ্ছে তার এনার্জি লেভেল গুলা এরকম থাকে। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E3। তো এটা দেখো একটা 3 লেভেল এনার্জি সিস্টেমের মতো, একটা 3 লেভেল এনার্জি সিস্টেম, কিন্তু এই যে গ্রাউন্ড স্টেটে যেটা আছে, এইটাতে আমরা দুইটা এনার্জি স্টেট হিসেবে কাজ করতে পারে। এই জন্য এটাকে বলা হয় কি মিমিক্স এ সিউডো 4 লেভেল সিস্টেম। এইটা অ্যাকচুয়ালি 3 লেভেল সিস্টেম,
কিন্তু 4 লেভেল সিস্টেমের মতো যেহেতু কাজ করতেছে এই জন্য এটাকে বলা হয় pseudo 4 level system. So when an isolated erbium 3 plus ion is placed in a glass structure, it finds itself interacting with neighboring host ions. দেখো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা স্টেটে E0 E2 E3 তিনটাতেই আমরা এনার্জির স্প্লিটিং পাচ্ছি। মানে একটা পার্টিকুলার ব্যান্ড অফ এনার্জি ক্রিয়েট হয়েছে, মানে একটা সিঙ্গেল এনার্জি লেভেল না থেকে এনার্জিটা স্প্লিট হয়ে প্রত্যেকটা এনার্জি স্টেটে একটা করে ব্যান্ড ক্রিয়েট হয়েছে। সো এই স্প্লিটিংটা কেন হচ্ছে এটা বলা হচ্ছে, দেখো যখন আমরা একটা এরবিয়াম 3+ আয়নকে হোস্ট মেটেরিয়াল কি ছিল আমাদের গ্লাস, যে হোস্ট মেটেরিয়ালের মধ্যে হোস্ট স্ট্রাকচারে গ্লাস স্ট্রাকচারের মধ্যে রাখি, তখন ইট ফাইন্ড ইটসেলফ ইন্টারেক্টিং উইথ নেইবারিং হোস্ট আয়নস। সো এই এরবিয়াম 3+ আয়নের সাথে নেইবারিং হোস্ট আয়নস যেগুলো আছে গ্লাস স্ট্রাকচারের মধ্যে, ওই আয়ন এই দুইটা আয়নের মধ্যে তখন ইন্টারেকশন হয়। সো এই ইন্টারেকশনের ফলে দ্য এনার্জি স্প্লিটিং ইজ ডিউ টু দ্য লোকাল ইলেকট্রিক ফিল্ড ফ্রম দ্য আয়নস সারাউন্ডিং দ্য Er3+ আয়ন। সো গ্লাসের আয়ন আর এরবিয়াম 3+ আয়ন এইটার মধ্যে কি ইলেকট্রিক ফিল্ডের লোকাল ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, ওই লোকাল ইলেকট্রিক ফিল্ডের কারণে এনার্জিটা স্প্লিট হয়। এই মেকানিজমটাকে বলা হয় স্টার্ক ইফেক্ট। The energy splitting due to the local electric field from the ions surrounding the Er3+ and the energy splitting is called the Stark effect. এই যে এনার্জি স্প্লিটিংটা হচ্ছে যে হোস্ট আয়নের সাথে এই এরবিয়াম 3+ আয়ন এইটার লোকাল ইলেকট্রিক ফিল্ডের ইন্টারঅ্যাকশনের কারণে এনার্জি যে স্প্লিটিংটা হয় ওইটাকে বলা হয় স্টার্ক ইফেক্ট। তাহলে আমরা দেখছি এই জায়গার মধ্যে প্রত্যেকটা এনার্জি লেভেল স্প্লিট হইছে। এখন স্প্লিট হওয়ার পরে এই যে E0 এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, E0 থেকে আমরা লাইট পাম্প করব, পাম্প করে E3 ব্যান্ডের কোনো একটা এনার্জি স্টেটে আসবে, তারপরে এই জায়গা থেকে র্যাপিডলি ডিকে করবে, ডিকে করে E2 তে আসবে। তখন E2 এবং E1 মানে এই যে 1 এই নাম্বার 1 এটা দিয়ে বলা হচ্ছে এক নাম্বার যে স্প্লিটিং ব্যান্ডটা আমরা পাইছি ওইটা। সো এই ব্যান্ডের উপরের এনার্জি স্টেটে তখন আমরা স্টিমুলেটেড ইমিশন পাবো, মানে লেজিং ইমিশন পাবো। লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন ফ্রম E2 টু E1। সো E2 এবং E1 এই দুইটার মধ্যে আমরা স্টিমুলেটেড ইমিশন পাবো। আর ড্যাশড অ্যারোস ইন্ডিকেট রেডিয়েশনলেস ট্রানজিশন। তারপর E1 এ যখন ক্যারিয়ার চলে আসবে তখন E1 থেকে E0 তে রেডিয়েশনলেস মানে ফোনন ইমিট করে E1 থেকে E0 এ চলে আসবে। The pump is a 980 nanometer laser diode. So এই ক্ষেত্রে যে পাম্পিং এনার্জিটা দরকার হয় ওইটা আমরা প্রোভাইড করি কিসের মাধ্যমে, আরেকটা লেজার ডায়োডের মাধ্যমে, যেটা হচ্ছে 980 ন্যানোমিটারে ইমিশন দেয়। সো 980 ন্যানোমিটার ওয়েভলেন্থ অফ লাইট দিয়ে আমরা প্রথমে এটাকে পাম্পিং করি, পাম্পিং করার পরে আমরা লেজিং ইমিশন পাচ্ছি কততে, 1550 ন্যানোমিটারে লেজিং ইমিশন পাচ্ছি। আবার এটা হচ্ছে যদি আমরা 980 ন্যানোমিটারে পাম্পিং করি তাহলে এটা এইভাবে কাজ করে। আবার আমরা যদি কি করি 980 ন্যানোমিটার না দিয়ে 1480 ন্যানোমিটার দিয়ে পাম্পিং করি, তাহলে এই ওয়েভলেন্থের করেসপন্ডিং এনার্জিটা হচ্ছে কি, এই E2 যে ব্যান্ড আছে E2 ব্যান্ডের একদম উপরের এনার্জি স্টেটটা। So it is also possible to pump the Er3+ ions to the top of the manifold 2. যে 2 ব্যান্ড যেটা আছে ওই ব্যান্ডের একদম টপে আমরা পাম্পিং করতে পারি। যে এটা হচ্ছে ব্যান্ড 1, এটা হচ্ছে ব্যান্ড 2। ব্যান্ড 1 এর গ্রাউন্ড স্টেট থেকে আমরা ক্যারিয়ারকে পাম্পিং করে ব্যান্ড 2 এর একদম টপ স্টেটে নিয়ে আসতে পারি। এই জন্য যে এনার্জিটা সেটা 1480 ন্যানোমিটার ওয়েভলেন্থ দিয়ে প্রোভাইড করা হয়। তাহলে এইটা মাত্র দুইটা এনার্জি ব্যান্ড আছে কিন্তু কাজ করতেছে 4 লেভেল সিস্টেমের মতো। যে এই জায়গা থেকে E0 থেকে যখন আমরা পাম্প করে E2 এর টপে নিয়ে আসলাম, নাম্বার ব্যান্ড 2 এর টপে নিয়ে আসলাম, তখন এই জায়গা থেকে ফোনন ইমিট করে E2 এর লোয়ার এজে আসবে, আর E2 এর লোয়ার এজ আর ব্যান্ড 1 এর হাইয়ার টপ এজ যেটা E1, সো E2 আর E1 এর মধ্যে আমরা তখন লেজিং ইমিশনটা পাবো। এখন EDF এ আমাদের কেন ইউজ করা লাগতেছে, এরবিয়াম ডোপড ফাইবার অ্যাম্পলিফায়ার, এটা আমরা কেন ইউজ করছি এটা
বলছি একটু, light signal that is traveling along an optical fiber over a long distance suffers marked attenuation। যে যখন আমরা ফাইবার দিয়ে লং ডিস্টেন্সে লাইট সিগন্যাল পাস করি, যে কোন একটা সিগন্যাল ইনফরমেশন যখন আমরা পাস করি, তখন যে এটা ট্রাভেলিং করার সাথে সাথে একটা অ্যাটিনুয়েশন হয়, লাইটের অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে কমে যায়, অ্যাটিনুয়েট করে। এখন অ্যাটিনুয়েশন হইলে প্রবলেমটা কি হয়, এটা কমিউনিকেশন কোর্সে তোমরা পড়ে আসছো তাই না, যে যদি আমরা এরকম একটা সিগন্যাল পাস করি 0 1 0 1 এরকম, তো এরকম আমরা একটা সিগন্যাল পাস করলাম ট্রান্সমিটিং এন্ডে, তো এটা যখন ফাইবার দিয়ে পাস হবে লাইট সিগন্যালটা, তখন আমরা রিসিভিং এন্ডে কি সেম সিগন্যালটা যাতে আমরা অ্যাচিভ করতে পারি, এইটাই থাকবে আমাদের টার্গেট। কিন্তু লাইনের মধ্যে কিছু নয়েজ আছে, নয়েজ থাকার কারণে এই জিরোটা এক্স্যাক্টলি জিরো থাকবে না, এই জিরোতে সামান্য একটু একটু স্পাইক আমরা পাইতে পারি, এরকম এরকম একটু স্পাইক থাকতে পারে। এখন ওয়ান যেটা আছে অ্যামপ্লিটিউড, এটা কিন্তু ট্রাভেলিং করার সাথে সাথে অ্যাটিনুয়েট করবে। সো এইটা অ্যাটিনুয়েশন হয়ে হয়ে যদি এইটার অ্যামপ্লিটিউডটা এই নয়েজ লেভেলের সমান চলে আসে, তাহলে কিন্তু আমরা 0 আর 1 এই দুটাকে আলাদা করে ডিটেক্ট করতে পারবো না রিসিভিং এন্ডে। এই জন্য অ্যাটিনুয়েশনের প্রবলেমটাকে দূর করার জন্য আমরা জানি কি করা হয়, যে ফাইবারের মধ্যে বা কমিউনিকেশন লাইনের মধ্যে রিজেনারেটিভ রিপিটারস ইউজ করা হয়। মানে একটা পার্টিকুলার ডিসটেন্স পরে পরে সিগন্যালটাকে আবার রিজেনারেট করা হয়, মানে তার এই যে ওয়ান সিগন্যাল যেগুলো আছে ওইগুলোর অ্যামপ্লিটিউডকে বাড়ায় দেওয়া হয়। So it becomes necessary to regenerate the light signal at certain intervals for long haul communication over several thousand kilometers. So এই জন্য কি করা হয়, ফাইবারের মধ্যে, অপটিক্যাল ফাইবারের মধ্যে একটা পার্টিকুলার ডিসটেন্স পরে পরে রিজেনারেটর ইউজ করতে হয়, যেটা হচ্ছে সিগন্যালটাকে রিজেনারেট করে। তো রিজেনারেটর ইউজ করার একটা ওয়ে ছিল আগে, যে অপটিক্যাল সিগন্যাল বাই ফটো ডিটেকশন। প্রথমে আমরা কি করলাম, যে আগে যে ওয়েটা ইউজ করা হইতো সেটা ছিল যে এই ফাইবার দিয়ে যে লাইটটা পাস হচ্ছে, এইটাকে প্রথমে একটা ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করা হইলো, যে একটা ডিটেক্টর দিয়ে, ফটো ডিটেক্টর দিয়ে আমরা এটাকে ডিটেক্ট করলাম, তারপর কনভার্সন টু এন ইলেকট্রিক্যাল সিগন্যাল, পরে এই ডিটেক্টর থেকে এই সিগন্যালটাকে আমরা একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করলাম, তারপরে একটা অ্যামপ্লিফায়ার ইউজ করলাম, অ্যামপ্লিফায়ার ইউজ করে এটাকে অ্যামপ্লিফাই করলাম, দেন conversion back from electrical to light energy by a laser diode। পরে কি করা হয়, এই অ্যামপ্লিফাইড সিগন্যালটাকে আবার ইলেকট্রিক সিগন্যাল থেকে অপটিক্যাল সিগন্যালে কনভার্ট করে তারপরে আবার ফাইবারের মধ্যে দিয়ে দেওয়া হয়। সো এইটা হচ্ছে একটা লেন্দি ওয়ে। সো ইট বিকামস প্র্যাকটিক্যাল টু অ্যামপ্লিফাই দ্য সিগন্যাল ডিরেক্টলি বাই ইউজিং এন অপটিক্যাল অ্যামপ্লিফায়ার। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে ডিটেক্ট করব, তারপর ইলেকট্রিক সিগন্যালে নিব, তারপরে অ্যামপ্লিফাই করব, তারপর আবার অপটিক্যাল সিগন্যালে ট্রান্সফার করব। এত কিছু করার চেয়ে আমরা যদি ডিরেক্টলি একটা অপটিক্যাল অ্যামপ্লিফায়ার ইউজ করতে পারি, তাহলে ওইটা অনেক বেটার পারফরমেন্স দিবে। সো এই জন্য ইডিএফ এটা ডিজাইন করা হয়েছে, যে এরবিয়াম ডোপ ফাইবার অ্যামপ্লিফায়ার, এটা দিয়ে আমরা ডিরেক্টলি অপটিক্যাল সিগন্যালটাকে অ্যামপ্লিফাই করতে পারি। সো এই সিগন্যালটা লাইনের সাথে, ফাইবার লাইনের সাথে কিভাবে কানেক্টেড থাকে এটা দেখো। The erbium doped fiber is inserted into the fiber communications line by splicing। যে এটা হচ্ছে আমাদের ফাইবার কমিউনিকেশন লাইন, যে এটা হচ্ছে ফাইবার কমিউনিকেশন লাইন, এইটার মাঝখানে আমরা ইডিএফএ, এইটা হচ্ছে ইডিএফএ, ইডিএফএ কে আমরা স্প্লাইসিং করে বসায় দিলাম। তারপর কি করব, যে pumped from a laser diode through a wavelength selective coupler which allows only the pumping wavelength to be coupled। এখন ইডিএফএ এইটা থেকে আমরা যদি লেজিং ইমিশন পাইতে চাই, তাহলে কি করা লাগবে, এটাকে আমাদের পাম্পিং করতে হবে। তো এই পাম্পিং এনার্জিটা হচ্ছে 980 ন্যানোমিটার এনার্জি, আমরা একটু আগে দেখছি। তো আমরা একটা পাম্প লেজার ডায়োড এই জায়গায় ইউজ করব, যেটাতে হচ্ছে 980 ন্যানোমিটার ওয়েভলেন্থ পাওয়া যাবে। সো এই পাম্প লেজার ডায়োডটা একটা ওয়েভলেন্থ সিলেক্টিভ কাপলার, একটা ওয়েভলেন্থ সিলেক্টিভ কাপলার দিয়ে আমরা এই লেজার ডায়োড থেকে লাইটটাকে পাস করব। তাহলে এই জায়গার মধ্যে যে এই অপটিক্যাল ফাইবার লাইনের সাথে, এটা যেহেতু ওয়েভলেন্থ সিলেক্টিভ কাপলার, এটা শুধুমাত্র 980 ন্যানোমিটার লাইটকে সে কাপল করতে দিবে। তো এই ডায়োড থেকে 980 ন্যানোমিটারের লাইটটা তখন এই লাইনের সাথে কাপলড হবে, তখন 1550 ন্যানোমিটারের সাথে
980 ন্যানোমিটারের লাইটটাও আসবে। এখন 980 ন্যানোমিটারের লাইট এই ইডিএফ এর স্ট্রাকচারটাকে কি করবে, পপুলেশন ইনভার্সন দিবে। তো এটাকে যদি পপুলেশন ইনভার্সন দেয়, যে পপুলেশন ইনভার্সন যখন অ্যাচিভ করবে এই স্ট্রাকচারে 980 ন্যানোমিটার দেওয়ার পরে পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করলো, তারপরে 1550 ন্যানোমিটারের কি হয়, তার স্টিমুলেটেড ইমিশন হয়, এটা আমরা জানি। সো এই ক্ষেত্রে আমরা যে লাইটটা আসতেছে, এই ক্ষেত্রে আমরা 1550 ন্যানোমিটারের সিগন্যাল ইনপুট পাচ্ছি। তো এইটাকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, এটাকে এমপ্লিফাই করা, মানে এটা এই সিগন্যালের নাম্বার অফ ফোটনসটাকে বাড়ায়া দেওয়া। তো এখন আমরা এটাকে যখন পপুলেশন ইনভার্সন করছি, তখন 1550 ন্যানোমিটারের ফোটন আসার সাথে সাথে এই জায়গায় কি হবে, স্টিমুলেটেড ইমিশন হবে। সো আমরা এখানে অনেক বেশি নাম্বার অফ ফোটন পাবো, তার মানে আমরা এটাকে এমপ্লিফাই করতে পারলাম। এখন অপটিক্যাল আইসোলেটর, দেখো এই জায়গায় অপটিক্যাল আইসোলেটর, এই জায়গায় অপটিক্যাল আইসোলেটর ইউজ করা হয়েছে, কারণ এই জায়গায় যখন কাপলিং করছি আমরা, তখন 980 ন্যানোমিটারের লাইট সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। তো আমরা অপটিক্যাল আইসোলেটর ইউজ করে এনশিওর করি যে এইটা দিয়ে শুধুমাত্র 1550 ন্যানোমিটারের লাইট যাতে পাস হয়, এইটা দিয়ে যাতে শুধুমাত্র 1550 ন্যানোমিটারের লাইট পাস হয়, 980 ন্যানোমিটারের সিগন্যালটা যাতে এই দুইটা দিয়ে পাস হইতে না পারে, মানে ট্রান্সমিশন লাইনে যাতে, কমিউনিকেশন সিস্টেমে যাতে ঢুকতে না পারে, এই জন্য অপটিক্যাল আইসোলেটর ইউজ করা হয়, কারণ ওইটা আমার সিগন্যালের ক্ষেত্রে নয়েজ হিসেবে কাজ করবে। অপারেশনটা বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। এখন পাম্পিং লাইটের ডিরেকশনের উপর ডিপেন্ড করে ইডিএফ কে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় কো-ডিরেকশনাল অর ফরওয়ার্ড পাম্পিং, মানে এই যে পাম্পিং লাইটটা আর ইনকামিং লাইটটা যদি একই ডিরেকশন থেকে আসে, তাহলে এটাকে বলা হয় কো-ডিরেকশনাল অর ফরওয়ার্ড পাম্পিং। যেমন আমরা আগের যে এক্সাম্পলটা দেখছি, ওটা ছিল কি, কো-ডিরেকশনাল অর ফরওয়ার্ড পাম্পিং। কিন্তু পাম্পিং ডিরেকশনটা যদি আমরা উল্টা দিক থেকে দেই, তাহলে এটাকে বলা হয় কাউন্টার ডিরেকশনাল অর ব্যাকওয়ার্ড পাম্পিং। আবার আমরা চাইলে কি করতে পারি, দুইটা ডিরেকশন থেকেই পাম্পিং ডায়োড ইউজ করতে পারি, তখন ওইটাকে বলা হয় বাই ডিরেকশনাল পাম্পিং অর ডুয়াল পাম্পিং। তো এই ছিল মোটামুটি ইডিএফ এ, মানে এরবিয়াম ডপ ফাইবার এমপ্লিফায়ার কিভাবে কাজ করে। এখন আমরা একটা গ্যাস লেজার দেখি, যে হিলিয়াম নিয়ন গ্যাস লেজার। হিলিয়াম নিয়ন গ্যাস লেজার যেটা, এটা হচ্ছে 632.8 ন্যানোমিটার ওয়েভলেন্থে লেজিং দেয়, হচ্ছে ওয়েল নোন রেড কালার। The actual stimulated emission occurs from the neon atoms. So helium neon gas laser এ actual emissionটা হয় নিয়ন অ্যাটম থেকে, আর হিলিয়াম অ্যাটমটা ইউজ করা হয় নিয়ন অ্যাটমকে এক্সাইট করার জন্য। হিলিয়াম নিয়ন গ্যাস লেজার ইজ লাইক এ 4 level লেজার সিস্টেম। তাহলে হিলিয়াম নিয়ন গ্যাস লেজারটা একটা 4 level লেজার সিস্টেম, যে জায়গায় হিলিয়াম অ্যাটম দিয়ে নিয়ন অ্যাটমটাকে এক্সাইট করা হয়, তারপর নিয়ন অ্যাটম থেকে লেজিং ইমিশন হয়। তো লেজারটা কিভাবে থাকে, এটা হচ্ছে তার স্ট্রাকচার। helium neon laser consists of a gaseous mixture of helium and neon atoms in a gas discharge tube। যে এটা হচ্ছে একটা টিউব, এই টিউবের মধ্যে হিলিয়াম এবং নিয়নের গ্যাসের মিক্সচার আছে, আর টিউবের দুই পাশে আমরা দুইটা মিরর ইউজ করলাম যাতে ক্যাভিটি ফর্ম করে। ফ্ল্যাট, এটা হচ্ছে একটা ফ্ল্যাট মিরর, রিফ্লেক্টিভিটি 0.999, আর এটা হচ্ছে একটা কনকেভ মিরর, রিফ্লেক্টিভিটি হচ্ছে কত, 0.985। তাহলে এটা যেহেতু রিফ্লেক্টিভিটি কম, তো লাইট যখন ইমিট হবে, তো এই লেজার থেকে আমরা লাইটের আউটপুটটা পাবো। The optical cavity is formed by the end mirrors। আর এই জায়গার মধ্যে আমরা একটা হাই ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় এই গ্যাসের মধ্যে, যে এই টিউবের একটা হাই ভোল্টেজ, যে কারেন্ট রেগুলেটেড হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। তো এই পাওয়ার সাপ্লাই দেওয়ার ফলে, হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই দেওয়ার ফলে হিলিয়াম অ্যাটমটা এক্সাইট হয়। আমরা যদি তার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ইয়েগুলা দেখি, এনার্জি স্টেট ডায়াগ্রামটা, এটা হচ্ছে তার স্ট্রাকচার স্কিমেটিক ইলাস্ট্রেশন। এখন এনার্জি স্টেটে যদি দেখি, তাহলে নিয়নের গ্রাউন্ড স্টেট, নিয়নের ইলেকট্রন বিন্যাস আমরা জানি কি 1s2 2s2 2sp6। তো
তো এটা গ্রাউন্ড স্টেট কে আমরা টুয়াইস p6 এটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, রিপ্রেজেন্টেড এজ টুয়াইস p6। তাহলে এইটা হচ্ছে নিয়নের গ্রাউন্ড স্টেট এনার্জি, মানে টুয়াইস p6 এই এনার্জি স্টেটের করেসপন্ডিং এনার্জিটা হচ্ছে নিয়নের গ্রাউন্ড স্টেট এনার্জি, মানে তার ব্যালেন্স ইলেকট্রন সবগুলা হচ্ছে ইকুইলিব্রিয়ামে, নন এক্সাইটেড অবস্থায় সবগুলা হচ্ছে এই গ্রাউন্ড স্টেট এনার্জিতে আছে টুয়াইস p6 অবস্থায়। আর হিলিয়াম হচ্ছে কি গ্রাউন্ড স্টেট এনার্জি হচ্ছে কত 1s2 ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানি। সো এটা হচ্ছে নন এক্সাইটেড অবস্থায় গ্রাউন্ড স্টেটে আছে, এটা হচ্ছে তার গ্রাউন্ড স্টেট। এখন যখন আমরা এই জায়গার মধ্যে একটা হাই ভোল্টেজ ইউজ করছি, সো হাই ভোল্টেজ ইউজ করার ফলে এই যে by using high voltage an electrical discharge is obtained within the tube which causes the helium atoms to become excited. So এই হাই ভোল্টেজ দেওয়ার ফলে ইলেকট্রিক্যাল ডিসচার্জিং হয়, যার ফলে হিলিয়াম অ্যাটম ইলেকট্রন হিলিয়াম অ্যাটমটা এক্সাইটেড হয়। সো এই জায়গা থেকে হিলিয়াম এইখানে আমরা কি বললাম, একটা এক্সাইটেড হিলিয়াম অ্যাটম পাইলাম, মানে হচ্ছে কি 1s2 থেকে একটা ইলেকট্রন হায়ার এনার্জি স্টেট 2s1 এ চলে আসছে, যেহেতু ইলেকট্রিক্যাল ডিসচার্জের ফলে একটা হাই এনার্জি অ্যাচিভ করছে, যার ফলে 1s2 থেকে একটা ইলেকট্রন 2s1 এ চলে আসছে। সো এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট থেকে 20.61 ইলেকট্রন ভোল্ট উপরে, এই দুইটা এনার্জি স্টেটের ডিফারেন্স হচ্ছে 20.61 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা হচ্ছে এক্সাইটেড হিলিয়াম অ্যাটম, এই যে হিলিয়াম স্টার দিয়ে বোঝাচ্ছি আমরা এক্সাইটেড হিলিয়াম অ্যাটম। এখন এই হিলিয়াম থেকে, এই হিলিয়ামের হায়ার স্টেট থেকে নরমালি বা স্পন্টেনিয়াসলি 1s2 তে ইলেকট্রন আসতে পারে না। কেন আসতে পারে না? এটা হচ্ছে অরবিটাল কোয়ান্টাম নাম্বারের ডিফারেন্সের কারণে। মানে এই জায়গার ক্ষেত্রে দেখো 1s1 2s1 এইটাতে যদি আমরা ইলেকট্রনের স্পিন কনসিডার করি, তাহলে 1s1 এর স্পিন যদি আপওয়ার্ড থাকে 2s1 এও স্পিন আপওয়ার্ড থাকে। আমরা জানি পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল অনুসারে, তাই না, যে যদি দুইটা ইলেকট্রন যদি থাকে তাহলে একটার স্পিন হবে আপওয়ার্ড, একটার স্পিন হবে ডাউনওয়ার্ড, এইরকম। তো 1s2 তে যে দুইটা ইলেকট্রন ছিল সেই দুইটা ছিল এরকম, একটা ছিল আপওয়ার্ড একটা ছিল ডাউনওয়ার্ড। কিন্তু 1s2 থেকে যখন আমরা হায়ার এনার্জি দিছি, মানে একটা 1s1 এ আসছে আর একটা 2s1 এ আসছে, এখন দুইটাই কিন্তু আপওয়ার্ড হয়ে গেছে স্পিন। সো নরমালি ইলেকট্রনের স্পিনটা যদি এখন সেইটা 2s1 থেকে আবার 1s2 তে আসতে চায়, তাহলে কি করতে হবে, তার এই স্পিনটা চেঞ্জ হইতে হবে, স্পিনটা চেঞ্জ হয়ে ডাউনওয়ার্ড হইতে হবে। সো যেটা হচ্ছে স্পন্টেনিয়াসলি পসিবল না। এই জন্য এই জায়গার মধ্যে একটা মেটাস্টেবল স্টেট ক্রিয়েট হয়। মেটাস্টেবল স্টেট মানে হচ্ছে নরমালি হচ্ছে স্পন্টেনিয়াসলি ইলেকট্রনগুলা হিলিয়ামের হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে আসতে পারে না, সো হিলিয়ামগুলা এক্সাইটেড অবস্থায় থাকে। So helium cannot spontaneously emit a photon and decay down to the ground state, যার ফলে হিলিয়ামটা হায়ার স্টেটে একটা মেটাস্টেবল স্টেটে থাকে। এখন যেহেতু এটা হচ্ছে এটা গ্যাসিয়াস মিক্সচার, তো টিউবের মধ্যে হিলিয়াম এবং নিয়ন অ্যাটমের মধ্যে কলিশন হয়। এখন when an excited helium atom collides with a neon atom, it transfers its energy to the neon atom. সো কলিশনের ফলে কি হয়, হিলিয়ামে এক্সাইটেড হিলিয়াম থেকে এনার্জিটা ট্রান্সফার হয়ে নিয়ন অ্যাটমে আসে। সো নিয়ন অ্যাটমটা এখন এক্সাইটেড হয়ে যায়। নিয়ন অ্যাটমের টুয়াইস p6 হচ্ছে তার গ্রাউন্ড স্টেট। তো তার করেসপন্ডিং যে এই যে এনার্জি 20.61 ইলেকট্রন ভোল্ট, এই এনার্জিটা যখন নিয়নে ট্রান্সফার হয় তখন এই এনার্জির কাছাকাছি একটা এনার্জি লেভেল হচ্ছে তার টুয়াইস p5 5s1, 20.66 ইলেকট্রন ভোল্ট। সো এই এক্সাইটেড নিয়ন অ্যাটমে এখন টুয়াইস p5 5s1 এই জায়গার মধ্যে ইলেকট্রনটা আছে। সো এই জায়গায় যখন ইলেকট্রনটা আসে, অ্যাটম যখন এই জায়গায় আসলো, তখন সাথে সাথে কি হয়, টুয়াইস p5 5s1 আর টুয়াইস p5 3p1, এটা হচ্ছে আরেকটা এম্পটি এনার্জি স্টেট, যেটাতে কোনো অ্যাটম নাই বা কোনো ক্যারিয়ার নাই। সো এই দুইটার মধ্যে তখন পপুলেশন ইনভার্সন অ্যাচিভ হয়। So between 5s and 3p, যেহেতু পপুলেশন ইনভার্সন হয়েছে 5s আর 3p, সো তখন এইটার মধ্যে লেজিং ইমিশন হয়। কে জানি কোশ্চেন করবে? হ্যাঁ বলো। স্যার 5s কেন আসছে স্যার, মানে 2 3 4 মানে 4 বাদ দিয়ে কেন 5s টা নিয়ে আসছে এখানে?
কারণ হচ্ছে 2 3 এর যে এনার্জি, যে টুয়াইস পি 6 থেকে 3 বা 4 এর যে এনার্জি ডিফারেন্সটা, এটা হচ্ছে এই এনার্জি ডিফারেন্সের সমান না। হিলিয়াম থেকে যখন এনার্জিটা ট্রান্সফার হবে তখন তো এই পরিমাণ এনার্জি ট্রান্সফার হবে। তো নিয়নের ক্ষেত্রে যে ইলেকট্রনটা হায়ার স্টেটে থাকবে তার এনার্জি এই এনার্জির করেসপন্ডিং যে এনার্জি স্টেট আছে ওই এনার্জি স্টেটে আসবে। তো 2sp5 5s1 এইটার এনার্জি হচ্ছে এইটার সমান, এই জন্য এইটাতে আসে। বুঝতে পারছো? জি স্যার। তো এখানে আমরা লেজিং ইমিশন পাইলাম 632.8 ন্যানোমিটার। এইভাবে হিলিয়াম নিয়ন গ্যাস লেজারটা কাজ করে। পরে এটা থেকে ফার্স্ট ডিকে করে সেটা 2sp5 3s1 এ চলে আসে। তারপর ওই জায়গা থেকে টিউব ওয়ালের সাথে কলিশন হয়ে গ্রাউন্ড স্টেটে আসে। সো এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখো যে 2sp5 3s1 থেকে গ্রাউন্ড স্টেটে যদি ইলেকট্রন না আসে তাহলে কিন্তু আমরা যে পাম্পিং যেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট থেকে 2sp5 5s1 এ পাম্পিং হচ্ছে। তো গ্রাউন্ড স্টেটে যদি তাড়াতাড়ি চলে না আসে তাহলে আমরা পাম্পিংটা ইফেক্টিভ পাবো না। এখানে গ্রাউন্ড স্টেটে আসতেছে কিসের মাধ্যমে? কলিশন উইথ দ্য টিউব ওয়ালের সাথে কলিশনের মাধ্যমে গ্রাউন্ড স্টেটে আসতেছে। তো এই জন্য হিলিয়াম নিয়ন গ্যাস লেজারে এই টিউবটা দেখো কি টিউব ইউজ করা হয়েছে, ভেরি থিন টিউব। তো এই টিউবের ডায়ামিটার যদি বেশি হয় তাহলে কিন্তু কলিশন কম হবে। কলিশন কম হইলে কি হবে? এই যে গ্রাউন্ড স্টেটে, এই স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে তাড়াতাড়ি আসতে পারবে না। এই জন্য হিলিয়াম নিয়ন গ্যাস লেজারের ক্ষেত্রে যে টিউবটা ইউজ করা হয় এই টিউবের ডায়ামিটার কম থাকে, ভেরি থিন টিউব ইউজ করা হয় যাতে কলিশনটা বেশি হয়, তাড়াতাড়ি যাতে কলাইড করতে পারে টিউব ওয়ালের সাথে। এখন এই জায়গার ক্ষেত্রে 2sp5 5s1 আর 2sp5 3p1 এটাকে হচ্ছে আমরা আগে একটু সিম্পলিফাই, এই যে এই জায়গায় সিম্পলিফাইড ভিউটা বলছি যে এখানে একটা স্টেট এখানে একটা স্টেট, কিন্তু আলটিমেটলি কি হয় প্র্যাকটিক্যালি এই দুইটা একদম একটা সিঙ্গেল এনার্জি স্টেট না থেকে একটা স্প্রেড অফ এনার্জি থাকে, মানে একটা স্মল ব্যান্ড অফ এনার্জি থাকে। এই জায়গার মধ্যেও একটা স্মল ব্যান্ড অফ এনার্জি থাকে। তো স্মল ব্যান্ড অফ এনার্জি থাকলে একদম এক্স্যাক্টলি 632.8 ন্যানোমিটারে সবসময় ইমিশনটা হবে না, হয়তো এইটার একটু উপরে নিচে কম, একটু সামান্য কম বেশি হইতে পারে। So the lasing emissions from the helium neon laser contains a variety of wavelengths. So এই জায়গায় আমরা একটা variety of wavelengths পাবো। আবার নিয়ন 2sp5 4p1 এই জায়গায় দেখানো হয় নাই, is above 2sp5 3p1 but below 2sp5 5s1। আবার এই ক্ষেত্রে 2sp5 3p1 আর 2sp5 5s1 এই দুইটার মাঝখানে, যেমন সাপোজ কোন এইরকম কোন একটা জায়গায় নিয়নের আরেকটা এনার্জি স্টেট আছে যেটা হচ্ছে কি 2sp5 4p1, এটাও একটা এম্পটি এনার্জি স্টেট। তো 2sp5 5s1 থেকে লেজিং ইমিশন 2sp5 3p1 এও হইতে পারে, আবার 4p1 এও হওয়া পসিবল। তো 4p1 এ যদি হয় তাহলে যে লাইটটা ইমিট হয় এটা হচ্ছে 3.39 মাইক্রোমিটার বা ইনফ্রারেড লাইট। তো আমরা বাইরে যে আউটপুটটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা শুধুমাত্র 632.8 ন্যানোমিটার আউটপুটটা চাচ্ছি, মানে রেড লাইট আউটপুট চাচ্ছি আমরা, ইনফ্রারেড আউটপুটটা আমরা চাচ্ছি না। তো এইটাকে আমরা কিভাবে বাদ দিব? এটাকে বাদ দেওয়ার জন্য আমরা হচ্ছে দুই পাশে ওয়েভলেন্থ সিলেক্টিভ মিরর ইউজ করতে পারি। যে এই জায়গার মধ্যে যে দুইটা মিরর ইউজ করা হয়েছে এই মিরর দুইটা যদি ওয়েভলেন্থ সিলেক্টিভ হয়, তারা শুধুমাত্র একটা পার্টিকুলার ওয়েভলেন্থকে এই মিররটা পাস করতে দিবে, বাদ বাকি কোনোটাতে পাস করতে দিবে না, তাহলে আমরা শুধুমাত্র 632.8 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট তখন আউটপুট পাবো। সো এই জায়গায় ওয়েভলেন্থ সিলেক্টিভ মিরর ইউজ করা হয়। আচ্ছা, স্পেকট্রামটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার 2p5 3p1 থেকে যে স্যার 2p5 3s1 এ ডিকে করলো স্যার, এটা কি স্যার রেডিয়েটিভ হবে? হ্যাঁ, রেডিয়েটিভ হবে। তাহলে তো স্যার দুইটা লাইট পাওয়া যেতেছে। তো একটা লাইট হচ্ছে স্যার 632.8 ন্যানোমিটার, এটা তো স্যার বের হয়ে গেল, আর বাকি 600 ন্যানোমিটারের লাইটটা
এই লাইটের কথা বলতেছো? জি স্যার। এটা হচ্ছে স্পন্টেনিয়াস ডিকে করবে, মানে এইটার ডিরেকশন একই থাকবে না, মানে এটা কোহেরেন্ট লাইট হবে না, মানে এটা লেজারের ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল করবে না। লেজারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি, সেটা হচ্ছে সবগুলা ফোটন কোহেরেন্ট হইতে হবে, মানে একই ক্যারেক্টারিস্টিক্স এর ফোটনটা আউটপুটে আসবে। এই লাইটটা হচ্ছে কোহেরেন্ট থাকবে না, কোহেরেন্ট লাইট হবে না। আর এই লাইটটা আমরা আউটপুটে নিব না, মিরর দিয়ে কিন্তু এই লাইটটা পাস হইতে পারবে না, কারণ আমরা তো ওয়েভলেন্থ সিলেক্টিভ মিরর ইউজ করতেছি। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আর কার কোনো, কিন্তু এই যে কলিশন করে যে এটা হবে, এটা নন রেডিয়েটিভ। যে 2sp53s1 থেকে গ্রাউন্ড স্টেটে যেটা আসবে, এটা কিন্তু শুধুমাত্র কলিশন মানে ভাইব্রেশনের কারণে হবে, তো এখানে ফোটন ইমিট হবে, ফোটন ইমিট হবে না। আর কার কোনো কোয়েশ্চেন আছে? স্যার যখন একটা ক্যারিয়ার আনস্টেবল স্টেট থেকে যখন স্যার মানে একটা স্টেবল স্টেটে ডিকে করে আর কি, তখন স্যার কোন ধরনের স্যার ইমিশন হয়? আনস্টেবল স্টেট থেকে যখন স্টেবল স্টেটে ডিকে করে, তখন নরমালি নন রেডিয়েটিভ ইমিশন হয়। মানে হচ্ছে ওইটা থেকে আমরা ফোটন আউটপুট পাই না, ভাইব্রেশনের কারণে হয় আর কি। যেমন আগে যে আমরা স্ট্রাকচার গুলো দেখছিলাম, এটার ক্ষেত্রে দেখো যে এই যে ডিকে গুলো, এগুলো হচ্ছে নন রেডিয়েটিভ ডিকে। এটার কথাই তো বলতেছো? জি স্যার, জি স্যার। মানে স্যার আমি জিজ্ঞেস স্পন্টেনিয়াস বা স্টিমুলেটেড, মানে এটা কি স্পন্টেনিয়াস ইমোশনের মতো হয়? না না, এটা স্পন্টেনিয়াস ইমিশন না। স্পন্টেনিয়াস কিন্তু কখনো মানে কুইক হওয়ার চান্স কম স্পন্টেনিয়াস ইমিশনটা। আর এই ডিকেটা কিন্তু কুইক ডিকে হইতে হয়। ও আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।